বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি ইমরান বলতেছি, একজন মুসলিম বাঙালি। আজকে আমি একটি খুবই ইম্পর্ট্যান্ট, যদি বলি সমসাময়িক একটি খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছিলাম। সেটা হলো যে আমাদের দেশের যে স্টুডেন্টদের যে অস্থিরতা, এটা আসলে কিভাবে তৈরি হইলো, যে তারা কেন কোনো কিছু মানতেছে না, কোনো আইন তোয়াক্কা করতেছে না, তাদের মধ্যে কোনো মূল্যবোধ নাই, ন্যায়বোধ নাই। তারা যে যার মতো করে স্কুল কলেজে মারামারি, তাদের কোনো there is nothing like any boundary। তাদের মাথায় আসলে কি হইলো যে তারা আসলে কোনো কিছুর মধ্যেই এত অস্থিরতা তাদের মধ্যে। সেই অস্থিরতাটা কেন তারা ভালো কাজে লাগাচ্ছে না, তারা ভাঙচুরে কেন লাগাচ্ছে, তারা কেন গবেষণাতে মনোযোগী হচ্ছে না, পড়াশোনাতে কেন এই অস্থিরতাটা কাজে লাগাচ্ছে না। এটার পিছনে আসলে কারণ ছাড়া কোনো কিছু হয় না। সো এটার পিছনেও বেশ কিছু আমার কাছে মনে হয়েছে যে খুব ইম্পর্টেন্ট কারণ আছে এটার পিছনে। আমি সেই কারণগুলো আমার মতো করে আমি দেখার চেষ্টা করছি। একটা কারণ হলো, প্রথম যে কারণটা আমি বলবো সেটা হলো বিচারহীনতা। ধরেন আমাদের দেশে আসলে সবাই সুযোগ পাইলে রুলস ভাঙে। প্রথম কারণ হলো বিচারহীনতা। ধরেন আপনি একটা ট্রাফিক লাইটের সামনে আপনি একটা রং রোড মারতেছেন, খুব কম কেস আছে যে লাইক আপনি বেঁচে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। সো আপনি মার্ডার করে ফেলছেন, 10-15 বছর 20 বছর ধরে সেই মার্ডারের কোনো বিচার হচ্ছে না। সো আসলে যে কাজই এই দেশে করা হোক না কেন, এই বিচারহীনতা এবং এই বিচারের যে অব্যবস্থাপনার কারণে কিন্তু সবগুলা খারাপ কাজ আসলে আহ, একদিকে যারা ভিকটিম তারা সময় মতো তাদের বিচার পাচ্ছে না, দ্বিতীয়ত যে ভিকটিম তারা আবার দেখতেছে যে আসলে আমি বিচার ব্যবস্থার উপরে এই বিশ্বাস করে কি করব, আমি তার থেকে বেটার আমি নিজেই অ্যাকশনটা নেই। ঠিক আছে, ও আমার মারছে, আমি আচ্ছা আমি কারো কাছে গেলে তো বিচার পাবো না, ঠিক আছে ওর আমি ধরে মেরে দিই। আচ্ছা ঠিক আছে, ও আমার কাছ থেকে অ্যাকচুয়ালি কোথাও কোনো সলিউশন নাই। সো সলিউশন কি, সলিউশন তারা নিজের আসলে সলিউশন বের করার চেষ্টা করতেছে এই বিচারহীনতার অভাবে। সো এইটা আসলে সামাজিক অস্থিরতাকে আসলে ট্রিগার করে। আচ্ছা এইটার পিছনে আসলে অনেকগুলো কারণ এই বিষয়গুলোর সাথে আরো জড়িত আছে, আমি একটা কারণ জাস্ট বললাম এখানে। আর এক বিচার ব্যবস্থার সমস্যাটা আমি একটু বলার চেষ্টা করতেছি, কেন আসলে এটা এরকম মুভ করতেছে, লাইক এটার কোনো সলিউশন হচ্ছে না। এক হইলো যে কোনো বিচার নিয়ে যান আপনি, সেখানে সময় ক্ষেপণ করতেছে, দুর্নীতিগ্রস্ত তারা, তারা পক্ষপাতিত্বের মাধ্যমে তারা বিচার করতেছে। সো সবার আসলে বিচার ব্যবস্থার উপর থেকে সবার বিশ্বাস উঠে গেছে। এই বিশ্বাসহীনতা তাকে আইনকে নিজের হাতে তুলে নেওয়ার জন্য ট্রিগার করতেছে। সেইটা সামাজিক অস্থিরতার সাথে পরোক্ষভাবে জড়িত। আচ্ছা এই ট্রাস্ট আমরা আপনার আসলে কিভাবে ব্যাক করানো যায়? সঠিক সমাধান হলো একটাই, সঠিক এবং স্বল্প সময়ের মধ্যে সঠিক বিচারটা করে দিতে হবে। বিচারে টাইম ক্ষেপণ করা যাবে না। আচ্ছা এখন কথা হইলো যে একটা বিচারে তো আহ, এই লাগে সেই লাগে, এত পেপার ওয়ার্ক, এত কিছু। সহজ সমাধান তো ভাই কোরআনে আছে। সো আপনি শরিয়া ব্যবস্থাতে যখন চলে আসবেন, তখন আসলে ওই ব্যবস্থাপনাটাই এরকম যে আপনি আসলে সময় ক্ষেপণ করতে পারবেন না। তো এত সময় ক্ষেপণ না করে আসল পয়েন্টে দ্রুত যে ভিকটিম সে বিচার পেয়ে যাবে, সেটা হলো শরিয়া ব্যবস্থায় যদি আমরা যাই। এবং সেই যে বিচারক, সে যদি ধরেন সে একজন বিশ্বাসী এবং ইমানদার মানুষ যদি হয়, সেখানে সে আসলে ওই বিচারে পক্ষপাতিত্ব করতে পারবেন না। সে যদি পক্ষপাতিত্ব করে, সেটার জন্য তাকে আসলে জবাবদিহিতা করতে হবে আল্লাহর কাছে। এবং সে যদি ইমানদার হয়, কারণ আপনি যখন সিলেকশন করবেন অবশ্যই আপনার সর্বোচ্চ ভালো মানুষকেই তো আপনি ওখানে সিলেকশন করতে হবে বিচারক হিসেবে। সো সেই ক্ষেত্রে পক্ষপাতিত্ব, সময় ক্ষেপণ এবং দুর্নীতিগ্রস্ততার চান্সেস কম থাকে। আমি বলতেছি না জিরো, বাট চান্সেস কম থাকে। যদি তাকে একজন ভালো মানুষকে যদি এখানে অ্যাসাইন করা যায়, সেই ক্ষেত্রে এই সমস্যাটা প্রকট হবে না, যেটা আমাদের দেশে প্রকট থেকে প্রকট। সো এইটা একটা সমাধান হইতে পারে। মূল্যবোধ কমে যাওয়া, মূল্যবোধ নাই, তাদের মধ্যে মোরালিটি নেই। তারা লাইক তারা জানে না কার সাথে কিরকম বিহেভ করতে হবে, এরকম কিছু। তারা অস্থির। সোশ্যাল মিডিয়া হলো আর একটা টুল হয়ে গেছে, এটাও আর একটা কারণ যে তারা তো এক হইল, তাদের মধ্যে ন্যায় নীতিবোধ নাই, মূল্যবোধ নাই। তার মধ্যে সোশ্যাল মিডিয়া হলে তাদের আরো অস্থির বানাইছে। আচ্ছা ঠিক আছে, সে আজকে ধরেন উম আহ
বললাম যে আমার আমি রিলিজিয়াস ইস্যু নিয়ে একটু বলি। যে ধরেন একজন ভিন্ন ধর্মের মানুষ কিংবা ধরেন একজন মুসলিম বললো যে আহ, সে তার সাথে একটা পার্সোনাল দ্বন্দ্ব আছে, সে দ্বন্দ্বের কারণে তাদের মধ্যে ধরেন কারোর সাথে পার্সোনাল কারণে কোনো একটা কিছুর কারণে মারামারি হয়েছে। তো ধরেন সে অন্য কেউ একজন মারছে, অন্য ধর্মের একজন মারতে পারে, তার ফ্রেন্ডের বললো যে হ্যাঁ আমি ওই হিন্দু আমাকে মারছে, ওই মুসলিম আমাকে মারছে। এই যে যে ইন্টারনাল, তার ইন্টারনাল ক্ল্যাশ, এটা যে আউটসাইডে যে ছড়াইয়া দেওয়া, এটা কি করতেছে, এটা ইনফ্লুয়েন্স হিসেবে সোশ্যাল মিডিয়াও কাজ করতেছে। তো আমরা সত্য মিথ্যা না জেনে আমরা ইনফ্লুয়েন্সড হয়ে বেশিরভাগই এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু আমরা আসলে বিভিন্ন জিনিসে জড়ায় যাই, এবং সেটার সত্য মিথ্যা যাচাই করার তো আসলে স্কোপ নাই সোশ্যাল মিডিয়া সোর্স গুলাতে। আর বিভিন্ন প্রপাগান্ডা তো ছড়ানো একটা দেশ আমাদের। সো এই যুব সমাজকে যদি আপনি অস্থির করে দিতে পারেন, তাইলে আপনার গেছে, আপনার দেশের শান্তি গেছে, আপনার দেশের ভবিষ্যৎ গেছে, সবকিছুই গেছে আপনার দেশে। কারণ তারা এই সময় পড়াশোনা করবে, তারা পরিশ্রম করবে, তারা ইকোনমিকে গ্রো করবে, তারা ইকোনমির আসলে ফুয়েল। সো তারা যদি অস্থিরতা, এই মূল্যবোধ নিয়ে যদি তাদের এত সমস্যা থাকে, তারা যদি নারী আসক্তিতে চলে যায়, দেন ওই জেনারেশন আপনি কি করবেন? দে উইল জাস্ট ডেস্ট্রয়। আপনি আগে যা জেনারেশন যা করে গেছে সবকিছু তারা ডেস্ট্রয় করে দিবে। সেকেন্ড, আচ্ছা সেকেন্ড পয়েন্ট বললাম। থার্ড পয়েন্টে যদি আসি আমি, শিক্ষা ব্যবস্থা। ওদের তো শেখানো হয় নাই যে ভাই আপনি কিভাবে কার সাথে ব্যবহার করবেন, আপনার সোশ্যাল এথিক্স গুলোই তো জান না। স্টাডির মধ্যে আমরা ঢুকে গেছি, আমাদের মধ্যে যে মোরাল ডেভেলপমেন্টের যে স্টাডিটা যেখানে দরকার ছিল সেটা আসলে আমাদের হয়ই নাই। তো ওই সময়টাতে আমরা কি করছি, এবিসিডি পড়ছি, ইংলিশ পড়ছি, ইংলিশ 12 বছর ধরে পড়তেছি, বাট আমরা ইংলিশের কথাই বলতে জানি না। তো সবকিছুই আসলে আমরা এই চাইল্ডহুড এডুকেশন নিয়ে এখানে প্রচুর কাজ করতে হবে, যে জাতিকে আসলে ডেভেলপ করতে হবে একদম গোড়ার থেকে, তাদের এডুকেশনটা দিয়ে। পূর্ববর্তী যারা যে বা যারাই ক্ষমতায় ছিল আমাদের বাংলাদেশে, তারা আসলে এডুকেশন নিয়ে তাদের কোনো মাথা ব্যথাই ছিল না। পুরোই আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাটাই হইলো থিওরিটিক্যাল বেস, কোনো অ্যাপ্লিকেশন বেস কোনো কিছু না। সো পোলাপান শুধু পরে 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 তাদের এটা অ্যাপ্লাই কিভাবে করতে হবে সে এটাই জানে না। সে অনেক ধর্মের হাদিসের বইটই পড়ছে, এইটা তার লাইফে কিভাবে অ্যাপ্লাই করতে হবে সেটা কেউ জানে না, খালি খালি ওকে রাইট। সে শুধু নাম্বারের জন্য লেখালেখি করছে। দেন এটা দিয়ে আসলে তো আমাদের দেশের কোনো কাজে লাগতেছে না এবং কাজে লাগবেও না। সো আমার একটা প্রপোজাল আছে, আমরা যদি এই শিক্ষা ব্যবস্থাটাকে যদি একদম একদম শিশুর থেকে, বলতেছে একদম শিশু শিশু ক্লাস থেকে, ফ্রম 0 আনটিল 25, এই যে 0 থেকে তার পোস্ট গ্রাজুয়েশন পর্যন্ত পুরো সিলেবাসটা রিনিউ করতে হবে। কেন করতে হবে? কারণ হলো আপনাকে একটা নেশন গড়তে হইলে তাকে ধাপে ধাপে গড়তে হবে। সাডেনলি একজন সায়েন্টিস্ট হয়ে যায় না, তাকে প্রতিদিন একটা দুটো করে পেপার পড়তে হয়, আস্তে 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 সে ইন ডেপথ নলেজ ওই পার্টিকুলার ফিল্ডে ডেভেলপ করে, দেন হি বিকাম এক্সপার্ট। সো আপনি পড়াইতে, ধরেন আপনি পড়াইতেছেন আসলে থিওরি, তার কাছে সাডেনলি দিয়ে বলেন নাও এটা চালাও, নো, দ্য থিংস ওন্ট বি গো লাইক দিস ওয়ে। আপনাকে প্র্যাকটিক্যাল যদি শিখাইতে চান, প্র্যাকটিক্যালি তাকে দিয়ে যদি কাজ করাইতে চান, আপনাকে প্র্যাকটিক্যালি তাকে এক্সপার্ট করতে হবে। থিওরিটিক্যাল পড়ায় দিয়ে তার হাতে প্র্যাকটিক্যাল যন্ত্র ধরাই দিয়ে আসলে পসিবল না। এটা এটা আসলে একটা মিথের মতো কিছুটা, যে তাতে সে এক্সপার্ট তো হইলই না, সে আসলে আস্তে আস্তে কনফিউজ একটা জাতিতে পরিণত হবে, যেটা বাংলাদেশ আসলে যাচ্ছে। তারা প্রচুর থিওরি জানে, তারা আসলে কাজ জানে না। দেন ইন্ডাস্ট্রি কিংবা বহির্বিশ্ব তাদের আসলে জব কেন কেন হবে? ধরেন একজন ফটোগ্রাফার, সে ক্যামেরা থিওরিটিক্যাল জানে, আইএসও বাড়াইলে এটা হবে, আইএসও কমাইলে এটা হবে, সে হাতে নিয়ে জীবনে কোনদিন ক্যামেরা ধরেই নেই। তো সে কিভাবে ক্যামেরা এক্সপার্ট হবে? তার যদি প্রবলেম যদি ফেস না করে, সেগুলো যদি সলিউশন না করে, ক্রিটিক্যাল থিঙ্কার যদি না হয়, তাহলে তো আসলে তার এতে কোনো লাভ নাই। সো এরকম পঙ্গু জাতির আসলে কোনো দরকার নাই। এই কারি ডিগ্রি সার্টিফিকেট দিয়ে আমরা আসলে কি করব? আপনি ভোকেশনাল পড়ালেখার মান বাড়ান, ওইখান থেকে আপনি যে বা যারা ইন্টারমিডিয়েটের পর ঝরে যাচ্ছে, এদের প্ল্যান করেন, এদের নিয়ে প্ল্যান করেন, তারা ভোকেশনাল পর্যন্ত পড়ুক, তার একটা টেকনিক্যাল স্কিল নিক, চায়নার মতো আগে যায়। সো আমাদের দেশে তো ন্যাশনাল ইউনিভার্সিটি দরকারই নেই। ওই আমার মনে হয় ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে রিপ্লেস করে আপনি ভোকেশনাল আরো বাড়ান। যারা ন্যাশনাল ইউনিভার্সিটি পড়বে তারা বরং ওই ভোকেশনালে পড়ুক, তারা স্কিলড হোক। তারা, কেউ একজন মোবাইল যদি ঠিক করতে পারে, সে একটা মোবাইলের দোকান দিতে পারবে, সে একটা মোবাইল মোবাইল
ম্যানুফ্যাকচারিং একটা কোম্পানিতে সে জব নিতে পারবে। কেউ যদি এসি ঠিক করতে পারে, এসির কাজগুলো জানে, সে আমাদের দেশে অনেক ইলেকট্রনিক্স কোম্পানি এখন ভালো করতেছে, সেখানে সে ইজিলি জব পেয়ে যাবে। সো একজন কি পড়তেছে, পড়াশোনা করতেছে হইলো মাদার সাবজেক্ট গুলোতে, রাইট? মাদার সাবজেক্ট গুলোতে পড়ার পরে সে চাচ্ছে ওইখানে একটা টেকনিক্যাল জব। নো, ক্যান নট। এভাবে এগুলা আসলে কাজ করে না। সারা পৃথিবী যেখানে কাজ করতেছে হলো অ্যাপ্লিকেশন বেস পড়ালেখা, সেখানে আমরা যদি এরকম থিওরিটিক্যাল বেস, আমরা তাহলে আসলে লাগাইতে পারবো না, এই পুরো পৃথিবীর সাথে বিট করতে পারবো না। একটা বড় কারণ আমি একটু নোটিফাইড যদি করতে চাই, সেটা হলো রাজনৈতিক অস্থিরতা। আমার কাছে একটা জিনিস খুব মজার লাগে, মানে একটা খুব মজার লাগে এই বিষয়টা, সেটা হলো আচ্ছা, আমার তো শিক্ষিত হিসেবে রাজনৈতিক সচেতন হওয়ার কথা ছিল, রাজনৈতিক বায়াসড হওয়ার তো কথা ছিল না। একটা দলের প্রতি কেন আমরা বায়াসড হবো, এটার তো আসলে কোনো মানে নেই। যে দল ভালো কাজ করবে, উদ্যোগ নিবে, তাকে আমরা সবাই সম্মিলিতভাবে সাপোর্ট করব। কিন্তু এই না যে আমি বায়াসলি শুধু ওকে বলে যাব ইউ আর রাইট, ইউ আর রাইট, ইউ আর রাইট, ও ইউ আর অপোজিশন, ইউ আর রং, ইউ আর রং, ইউ আর রং। নো, সবার মধ্যেই ভালো মন্দ গুণ আছে। যে গভর্নমেন্ট তার মধ্যেও খারাপ এবং ভালো গুণ আছে, যে অপোনেন্ট তার মধ্যে ভালো গুণ আর খারাপ গুণ আছে। আমাদের হইতে হবে যে এখানে আমাদের, আমি বলবো যে রাজনৈতিকভাবে সচেতনতা অনেক জরুরি, যে তারা কি করতেছে আর করার কথা কি ছিল। আপনি তাদের সেই কাজের কথা মনে করায় দেন, চেয়ারে বসবে, তাকে বুঝতে হবে যে ভাই এই সিটটা আমার জন্য পার্মানেন্ট না, আই উইল বি সিট ফর অনলি 5 ইয়ার্স। সো একটা আনসাস্টেনেবল একটা বিষয়ের জন্য আমরা সবাই এরকম ভাবে যে দৌড়াদৌড়ি করতেছে, এবং নেতা হবে একজন, ওই 100 জন নেতা হবে না। সো যে যোগ্য তাকে স্পেস দেন। কিন্তু এই যে বায়াসড হয়ে সবাই যে একটা মতবাদকে, ভুল মতবাদ আপনি বুঝতেছেন ভুল, কিন্তু আপনি ওই দলের প্রতি বায়াসড, আপনি প্রচার করতেছেন ভাই, আপনি তো বড়, সব থেকে বড় ভণ্ড। আপনি দেখতেছেন এটা রং, সে আপনার ভাই হোক, আপনার তাকে সংশোধন করাই দেওয়া উচিত। সবার আগে আপনার সংশোধন করাই দেওয়া উচিত যে আপনি ভুল করতেছেন। আর আপনি কি করতেছেন, ঠিক আছে আমারই তো ভাই, ও একজনে মারতে পারে, ও যাইছে তা করতে পারে। নো, এটা ন্যায় না। যে আপনি যদি নিজে ন্যায়পরায়ণ না হন, আপনার সোসাইটি কিভাবে ন্যায়পরায়ণ হবে বলেন? আরেকটা সমস্যা হয়েছে, সেটা হলো মাদকাসক্তি। আসক্তি, আমি বলবো মাদকাসক্তি না, এখন তো আসক্তির শেষ নাই। নারী আসক্ত, মাদক আসক্ত, যে কোনো আসক্তি, যে কোনো নেশা, সেটা গেমসের নেশা হইতে পারে, নারীর নেশা হইতে পারে, খেলার নেশা হইতে পারে, যে কোনো নেশা, সেটা তো ইসলামিক ভাবে কিংবা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তো সেটা অ্যালাউ করে না। সো এই যে নেশাগুলো যখন আমাদের যুব সমাজের মধ্যে আসলে ভাস্টলি একদম ছড়ায় গেছে, তখন তখন উপায় কি? তারা তো আসলে আচ্ছন্ন। যেখানে কোরআন বারবার বলতেছে যে তোমরা চিন্তা করো, চিন্তা করে প্রশ্ন করতেছে আমাদের, আমরা কেন এরকম খাবার খাচ্ছি না, এরকম খাবার আমাদের জন্য হারাম করা হয়েছে যেগুলো আমাদের আমাদের সেন্সকে ডিক্রিজ করে, লাইক আমাদের সেন্সকে নষ্ট করে, যাতে আমরা সুবুদ্ধিতে সবকিছু চিন্তা করে আমরা যাতে সমাধান পাই। আমার একটা সাজেশন থাকবে এই ইয়াং জেনারেশনের প্রতি, যে অধৈর্য হওয়া যাবে না। আহ, আসলে লাইফটা তোমার, লাইফটা তোমার, তোমাকে ইউ হ্যাভ টু সাফার ফর ইট দ্যাট থিং। তুমি প্রচুর মজা করতে পারবা, তুমি আহ, অন্য কারোর জন্য আসলে যে এরকম অন্য কারোর কথায় তুমি একটা জিনিস করে ফেলবা, সবকিছু তোমাকে এটা ক্যারি করতে হবে, তোমাকে এটার জন্য প্রশ্নের উত্তর দিতে হবে, তোমাকে তোমার কাজের জন্য তোমাকে আমাকে প্রশ্নের সম্মুখীন হতে হবে। সো তুমি যদি মনে করো যে আমি মাস্ক পরে ওই কলেজের ওই চেয়ারটা নিয়ে চলে আসলাম, হুম, আমাকে কেউ দেখলো না, সবকিছু রেকর্ডেড ব্রাদার, সবকিছু রেকর্ডেড। এবং তুমি ধরো কারোর চোখের আড়ালে তুমি একটা খারাপ কাজ করে ফেলবা, আমরা আমরা কেউ করে ফেললাম, আমরা কেউ এটার থেকে আসলে বাঁচবো না, উইল বি কট, আমাদের সেটার জন্য প্রশ্ন করা হবে। সো আমার জন্য সবাই দোয়া করবেন, এবং আমার ছোট ভাইদের জন্য, সবার জন্য দোয়া রইলো, আল্লাহ যাতে তাদের সঠিক সুবুদ্ধি দেয় এবং সঠিক পথে যাতে আল্লাহ তাআলা তাদের পরিচালিত করে হেদায়েতের মাধ্যমে। এবং এটা মনে রাখবা, তোমরা হলে সামনে বাংলাদেশের ফিউচার, তোমরা শক্তিশালী হবা, বাংলাদেশ শক্তিশালী হবে। সো তোমরা যদি দুর্বল হও, তাহলে কি এই যে দেশ যেরকম ভাবে ধ্বংসের দিকে চলে যাচ্ছে, জাস্ট ধ্বংসের দিকে যাবে এবং তোমাকে নিয়ে যাবে। এই দেশ যদি ধ্বংস হয়, তুমি সহ ধ্বংস হবা, তোমার ফ্যামিলি সহ ধ্বংস হবে, তোমার ফিউচার জেনারেশন সহ ধ্বংস হবে। সো তুমি একটা ধ্বংসস্তূপের রাজা হইতে চাও, নাকি একটা সুন্দর একটা সুন্দর একটা সমাজের
প্রতিনিধি হইতে চাও, যেখানে তোমার সন্তান নিরাপদে থাকবে, নিরাপদে সে পড়াশোনা করবে, তার জীবনযাত্রা সুন্দরভাবে সে পার করবে,